আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনফিরিয়র এমআই। আপনারা সবাই হয়তো জানেন ইনফিরিয়র এমআই এর ম্যানেজমেন্ট অন্য এমআইগুলো থেকে একটু আলাদা। তো আজকে আমরা ইনফিরিয়র এমআই এর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ধরে নিই আমাদের কাছে একজন রোগী আসলেন চেস্ট পেইন নিয়ে। তো আমরা তার ইসিজি করলাম। ইসিজি করে দেখা গেল যে লিড 2, 3 এবং এভিএফে এসটি এলিভেশন আছে। আপনি সেটা ডায়াগনোজ করলেন অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফিরিয়র এমআই হিসেবে। এরপরে আপনার করণীয় কী হবে? এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে একটা রাইট সাইডেড ইসিজি করা। রাইট সাইডেড ইসিজি করার উদ্দেশ্য হচ্ছে এই পেশেন্টের ইনফিরিয়র এমআই এর সাথে অ্যাসোসিয়েটেড রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে কি না সেটা দেখা। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে ইনফিরিয়র এমআইয়ের সাথে খুব কমনলি রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হয়ে থাকে। এজন্যে একটা ইনফিরিয়র এমআইয়ের পেশেন্ট আমাদের কাছে আসলে আমাদের প্রথমেই চেক করে নিতে হবে এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে কি না। তো কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো তার রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে কি না। এটা বোঝার জন্যে আমার রাইট সাইডের ইসিজিতে V3 এবং V4 এই দুইটা লিড দেখতে হবে। যদি এই দুইটা লিডে এসটি এলিভেশন থাকে তার মানে হচ্ছে এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে। এরপরের কথা হচ্ছে ইসিজি করার পরে বা ইসিজি করতে করতে আপনি পেশেন্টকে অ্যাসেস করবেন। আপনি এই পেশেন্টের পালস দেখবেন, ব্লাড প্রেশার দেখবেন, রেসপিরেটরি রেট কেমন আছে দেখবেন, লাংস দেখবেন, ইউরিন আউটপুট কেমন দেখবেন, পেরিফেরি কেমন সেটা দেখবেন। দেখা গেল যে এই পেশেন্টের ব্লাড প্রেশার 70/40 মিলিমিটার অফ মার্কারি, পালস ফিবল। তো আপনি বুঝতে পারলেন যে পেশেন্ট শকে আছে। তো আপনি ডায়াগনোসিস লিখলেন অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফিরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন উইথ কার্ডিওজেনিক শক। এবার চলেন আমরা দেখে নিই কীভাবে এই পেশেন্টকে আমরা ম্যানেজ করব। প্রথম কথা হচ্ছে নর্মালি আমরা কার্ডিওজেনিক শকে যেটা করি আমরা ডোপামিন দিই। তো এক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে যে ইনফিরিয়র এমআই থেকে যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হয়ে কার্ডিওজেনিক শক হয় সেক্ষেত্রে এই পেশেন্টকে ডোপামিন দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা, এই পেশেন্টকে কখনোই ডোপামিন দেওয়া যাবে না। এই পেশেন্টের আমার ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে 1 নম্বর কথা ফ্লুইড এবং 2 নম্বর কথা হচ্ছে ডোবিউটামিন। তো কেন ফ্লুইড দিতে হবে, কেন ডোবিউটামিন দিতে হবে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তো প্রথমে চলেন আমরা আগে দেখে নিই রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনে কি হয়। তো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমার লাংস, এটা হচ্ছে আমার লাংস। এখন দেখেন রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন মানে এই যে এই রাইট ভেন্ট্রিকলটা ঠিকমতো কাজ করতেছে না, এটা ঠিকমতো পাম্প করতে পারতেছে না। তার মানে এখান থেকে ব্লাড লাংসে ঠিকমতো যাচ্ছে না। লাংস ঠিকমতো যাচ্ছে না মানে লাংস থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে আসতেছে না, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে না, এবং এই কারণে লেফট ভেন্ট্রিকল থেকে আমার বডিতে ঠিকমতো ব্লাড সাপ্লাই পাচ্ছে না। সিস্টেমিক হাইপোপারফিউশন হচ্ছে। যে কারণে আমার শক হচ্ছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমার এমন কিছু একটা করতে হবে যাতে করে রাইট ভেন্ট্রিকলটা ঠিকভাবে পাম্প করতে পারে। তো যদি আমি রাইট ভেন্ট্রিকলকে পাম্প করাতে পারি তাহলে আমার এই শকটা রিভার্স হবে। এখন কথা হচ্ছে এটা আমি কেমন করে করতে পারি। আমরা বলেছি যে এক্ষেত্রে ডোপামিন দেওয়া যাবে না। কথা হচ্ছে ডোপামিন কেন দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা দেখি যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যেহেতু লাংসে যাচ্ছে না, লাংস থেকে লেফট এট্রিয়ামে আসতেছে না, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসতেছে না, তো বাস্তবিক অর্থে লেফট ভেন্ট্রিকলটা খালি, এখানে ব্লাড নাই। তো আমি যদি ডোপামিন দিই তাহলে আমার লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। তো আমার হার্ট খালি, এখানে কোনো ব্লাড নাই, এখানে যদি ফোর্স অফ কন্ট্রাকশন আমরা আরও বাড়িয়ে দিই তাহলে হার্ট আরও দুর্বল হয়ে পড়বে। এই জন্য এখানে ডোপামিন দেওয়া যাবে না। তো এখানে কি করতে হবে, এখানে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে ইনক্রিজ প্রিলোড অন
রাইট ভেন্ট্রিকল। এবং 2 নম্বর কাজ হচ্ছে ডিক্রিজ আফটারলোড অন রাইট ভেন্ট্রিকল। এই দুইটা কাজেরই উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার রাইট ভেন্ট্রিকলটা ঠিকভাবে পাম্প করে। তো আগে আমরা দেখে নেই প্রিলোড আমরা কেন বাড়াবো। তো একটা বিখ্যাত সূত্র আছে, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। তো এই সূত্রতে বলা আছে যে ফোর্স অফ কন্ট্রাকশন of ventricular muscle is directly proportional to the end diastolic volume বা preload. end diastolic volume বা preload যত বাড়াবো force of contraction তত বাড়বে। অর্থাৎ end diastolic volume মানে কি? end diastolic volume বা preload কথাটার মানে হচ্ছে সিস্টোলের আগে অর্থাৎ ডায়াস্টোলের একদম পরে আমার ভলিউম কত আছে, এটা হচ্ছে প্রিলোড। এখন ধরলাম আমার এই রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করার ঠিক আগ মুহূর্তে এখানে কতটুকু ভলিউম আছে, এটা হচ্ছে আমার এন্ড ডায়াস্টোলিক ভলিউম বা প্রিলোড। এটা যদি বাড়াতে পারি তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, এটা যত বাড়াবো ফোর্স অফ কন্ট্রাকশন তত বাড়বে। তো এটা বাড়ানোর ওয়ে হচ্ছে ফ্লুইড দেওয়া। তো আমরা প্র্যাকটিক্যালি যেটা করি আমরা হচ্ছে এক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল স্যালাইন দিই। তো কতটুকু নর্মাল স্যালাইন দিব এটা নিয়ে স্পেসিফিক কোনো নিয়ম নাই। তো বলা হয়ে থাকে যে আপ টু 30 ml পার কেজি নর্মাল স্যালাইন দিতে হবে। তো আমরা ওয়ার্ডে প্র্যাকটিক্যালি যেটা করি যে ইনফিউশন নর্মাল স্যালাইন 500 ml IV running, then infusion normal saline 500 ml IV at 30 বা 40 drops per minute। তো টোটাল কতটুকু ফ্লুইড দিব এটা হচ্ছে আমার 30 ml পার কেজি হিসাব করে। কীরকম ধরলাম আমি একটা পার্সনের ওজন হচ্ছে 60 কেজি, তাইলে 30 ml পার কেজি যদি হিসাব করি তাহলে 60 কেজির জন্য সে পাবে হচ্ছে 1800 ml। এইগুলো হচ্ছে আমার প্রথম কথা, যেটা হচ্ছে প্রিলোড বাড়িয়ে। 2 নম্বর কথা হচ্ছে ডিক্রিজ আফটারলোড। আফটারলোড কি জিনিস? আফটারলোড হচ্ছে সে কার এগেইনস্টে কাজ করছে। এক্ষেত্রে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে এটা হচ্ছে লাংসে যায়। তো রাইট ভেন্ট্রিকল কাজ করছে হচ্ছে লাংসের এগেইনস্টে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সের এগেইনস্ট হচ্ছে সে কাজ করতেছে। এক্ষেত্রে আফটারলোড হচ্ছে পালমোনারি ভেসেলস। আর লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে আফটারলোড হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এক্ষেত্রে আফটারলোড কমানোর জন্য আমার এমন একটা ড্রাগ দিতে হবে যেটা হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমাবে, অর্থাৎ পালমোনারি ভেসেলকে রিল্যাক্স করবে। তো এমন একটা ড্রাগ হচ্ছে ডোবুটামিন। অর্থাৎ
আমরা বুঝতে পারলাম যে ইনফিরিয়র এমআই থেকে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হয়ে যদি কার্ডিওজেনিক শক হয়, সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড। আমি পেশেন্টকে নর্মাল স্যালাইন দিব। কতটুকু নর্মাল স্যালাইন দিব? আমরা হচ্ছে 30 ml পার কেজি হিসাব করে নর্মাল স্যালাইন দিব। তো যদি পেশেন্টের ওজন 60 কেজি হয়, সেক্ষেত্রে 30 × 60 = 1800 ml নর্মাল স্যালাইন সে পাবে। তো আমরা প্র্যাকটিক্যালি যেটা করে থাকি যে 500 ml নর্মাল স্যালাইন আমরা রানিং দেই, এবং এরপর থেকে বাকিটা আমরা হচ্ছে 30-20 এরকম ড্রপসে দিয়ে থাকি। এবং এর পাশাপাশি যদি প্রয়োজন হয় আমরা হচ্ছে আফটারলোড কমানোর জন্যে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমানোর জন্যে আমরা ডোবিউটামিন দিব। ডোবিউটামিনের পাশাপাশি আমরা ভেনাস রিটার্ন বাড়ানোর জন্যে নর অ্যাড্রেনালিন দিব। নর অ্যাড্রেনালিন কী করবে? সে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়িয়ে ভেনাস রিটার্ন বাড়াবে, যার ফলে হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকলে প্রিলোডটা বাড়বে। তো ডোবিউটামিন এবং নর অ্যাড্রেনালিন এগুলো কিভাবে কত ডোজে দিতে হয় সেটা নিয়ে আমরা সামনের আরেকটা পোস্টে কথা বলবো। এই তো গেল কি কি আমরা দিব ইনফিরিয়র এমআই থেকে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হলে। তো এবার চলেন জেনে নেওয়া যাক ইনফিরিয়র এমআই থেকে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হলে কি কি ড্রাগ দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে, এক্ষেত্রে আমরা পেশেন্টকে কোনো বিটা ব্লকার দিব না। অর্থাৎ আমরা সব ধরনের এমআইতে অ্যাটিনোলোল, মেটোপ্রোলোল, বিসোপ্রোলোল, কার্বেরিলোল ইত্যাদি বিভিন্ন ধরনের বিটা ব্লকার দিয়ে থাকি। বিটা ব্লকার এক্ষেত্রে দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। এবং 2 নম্বর কথা হচ্ছে, আমরা নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকি এমআইতে, সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন, ওরাল নাইট্রোগ্লিসারিন, আইভি নাইট্রোগ্লিসারিন। রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন যদি হয়, কোনো ফর্মেই নাইট্রোগ্লিসারিন দেওয়া যাবে না। আমি এই পেশেন্টকে ওরাল, সাবলিঙ্গুয়াল কিংবা আইভি কোনো রকম নাইট্রোগ্লিসারিন দিব না। কেন দিব না? নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা ভেনোডাইলেটর। এটা হচ্ছে পেরিফেরাল ভেনাস ডাইলেটেশন করে, পেরিফেরাল পুলিং অফ ব্লাড করে, যে কারণে ভেনাস রিটার্ন কমে যায়। তাই আমি যদি হচ্ছে যে একটা ইনফিরিয়র এমআই থেকে আরভিআই হওয়া পেশেন্টকে নাইট্রোগ্লিসারিন দেই, তার ভেনাস রিটার্ন আরও কমে যাবে, তো পেশেন্ট আরও খারাপের দিকে যাবে আস্তে আস্তে। এই জন্যে তাকে আমরা নাইট্রোগ্লিসারিন দিব না। তো এবার হচ্ছে শর্ট সামারি। একটা ইনফিরিয়র এমআই পেশেন্ট আমার কাছে আসলে আমি হচ্ছে প্রথমত তাকে একটা রাইট সাইডের ইসিজি করতে বলবো। রাইট সাইডের ইসিজিতে V3 V4 দেখব। যদি V3 V4 এ ST এলিভেশন থাকে, তাহলে এই পেশেন্টের ইনফিরিয়র এমআইয়ের সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে বলে ধরে নিব। সাথে সাথে আমি পেশেন্টকে অ্যাসেস করব, পেশেন্ট শকে আছে কিনা দেখব। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে, আমি প্রথমে পেশেন্টকে ফ্লুইড দিব, নর্মাল স্যালাইন দিব 30 ml পার কেজি করে। তো প্রথমত আমরা যেটা করি যে 500 ml নর্মাল স্যালাইন রানিং দিব, এবং বাকি ফ্লুইডটা আমরা হচ্ছে 30 বা 20 ড্রপসে দিব। এবং এক্ষেত্রে আমার 2টা ড্রাগ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। 1 নম্বর হচ্ছে কোনো ধরনের বিটা ব্লকার আমরা দিব না, এবং 2 নম্বর হচ্ছে আমরা এই পেশেন্টকে নাইট্রোগ্লিসারিন দিব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।